আসমানের রং গাঢ় হলো। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে নীর বলল, চলো তোমাকে পৌঁছে দিই। দুষ্টু আমতা আমতা করে বলল, কি দরকার? এমনিতেই তুমি অসুস্থ। না চলো, অনেক দিন হলো তোমার সাথে রিক্সায় চড়ি না। তোমার বাসার সামনে জামরুল গাছটা নিচেও দাঁড়িয়ে থাকি না, অনেক দিন হলো। দুষ্টু কেমন করে যেন চাইলো। নিজেকে বলহীন দুর্বল অসহায় লাগলো। নীরের ঠোঁট থেকে হাসি সরছে না। প্রেয়সীকে দেখে এত দিনের খরার বুকে বৃষ্টি হয়েছে। রোদে ঝিলিকে দুষ্টু কপালে হাত রেখে চোখ ঢেকে বলল। আমি তো বাসায় যাব না। নীর অবাক হলো। বাসায় যাবে না? না, কোথায় যাবে তাহলে? ওই একটু শপিংয়ে যাব। দুষ্টুর তোতলানো স্বর। শ্রেয়সী ফোন থেকে চোখ তুলে চোখ রাঙিয়ে কিছুটা আশ্চর্যবোধ থেকে বলল। তুই আমাকে ছাড়া শপিংয়ে যাবি? কখনো তো যাস না। দুষ্টু নিচু স্বরে দুরু দুরু বুকে বলল। কাজিনের সাথে যাব, আমার কাজিন মিতার সাথে। আম্মুও যাবে নাকি? কথাগুলো বলেই চোরা চোখে দুষ্টু শ্রেয়সীর দিকে তাকালো। শ্রেয়সী কোনো উত্তর করলো না। দুষ্টু আর চোখে তাকিয়ে বলল। তোর যদি কিছু কেনার থাকে তবে চল যাই। লাগবে না, আমার কিছু কেনাকাটার নেই, তুই যা। ভারী পবনে ধুলোমাখা বাতাসের বিপক্ষে হেঁটে আসা দায়। শ্রেয়সীর গলায় ফেলে রাখা স্কার্ফটা বারবার পড়ে যাচ্ছে। বাতাসে উড়ে চলে যেতে চাইছে। চোখে নাকি বালি ঢুকছে। তাকানো কঠিন। কয়েকবার হাঁচি উঠেছে। সে বিরক্ত চোখে তাকালো আশেপাশে। ঝোড়ো বাতাস দেখে মনে হচ্ছে খানিক বাদেই ভয়ঙ্কর বৃষ্টি নামবে। চটজলদি পা চালিয়ে কনফেকশনারি দোকানের দিকে গেল। মা আসার সময় কানের কাছে পই পই করে বলে দিয়েছে আসার সময় 4 হালি ডিম কিনে আনতে। আর একটাও যদি ভাঙে তবে ওর খবর আজ টিভির হেডলাইনে উঠবে। ডিম সবগুলো ওর মাথায় ভাঙা হবে। খানিক বাদে দোকানে গিয়ে দাঁড়াতে শ্রেয়সী চকলেট কিনল। বোনের জন্য একটা নিল। এরপর দুটো চিপস, কয়েকটা বিস্কিটের প্যাকেট আর কিছু ক্যান্ডি কিনে ব্যাগে ভরল। পাশে চায়ের দোকান। পাক্কা 6 মিনিট পর তার চা এলো। চায়ে চুমুক দিতে দিতে প্রায় ভুলতে বসলো দোকানে আসার মূল কারণ। চায়ের কাপটা মুখের সামনে ধরে কিছুক্ষণ ভ্রু কুঁচকে ভাবল। মাথায় হাত দিয়ে বিড়বিড় করলো। কেন জানি এসেছিলাম দোকানে? কেন কেন ধর, মনে পড়ছে না কেন? তখনই ঝুম বৃষ্টি তেড়ে এলো। ঝমঝম ঝম তুখোর ধ্বনি তুলে মিশে গেল দূরের বড় পুকুরের সাথে। নর্দমার পচা পানির সাথে মাটি ভেজালো। ধুলোময় বাতাস ভিজে শান্ত হলো। ভিজল শ্রেয়সীর জামার একাংশ। সে সরে দোকানের ছাউনির আরেকটু ভেতরে দাঁড়ালো। বিরক্তিকর চোখে আফসোস করে বলল। এক্ষুনি বৃষ্টি আসতে হলো। আমি কি নিতে এসেছিলাম তাই তো ভুলে গেলাম। পাশ থেকে তখন কোনো এক পুরুষ হন্তদন্ত হয়ে এসে ব্যস্ত স্বরে দোকানদারকে বলল। মামা, তাড়াতাড়ি 2 হালি ডিম দেন, বৃষ্টির জোর বাড়ছে। শ্রেয়সীর চা শেষ। সে এখন চকলেট ধরেছিল। আগন্তুকের কথায় তার ঠোঁট প্রস্ফুটিত হলো। এই তো ডিম। ঠোঁট আলগা করে হাসি দিয়ে যখন সে পাশে তাকালো, সেকেন্ড কয়েকের জন্য তার চোখ থমকালো। ঠোঁট ভিজলো আচমকা বৃষ্টির ছিটায়। সে দেখলো এক বৃষ্টি ভেজা পুরুষ মাথা কাত করে তার কাঁধ ভেজা চুল ঝাড়তে ঝাড়তে করুণ দৃষ্টিতে বৃষ্টির দিকে মনোনিবেশ করেছে। মোটা লালচে ঠোঁটে একটু পরপর বিড়বিড় করছে। জীবনে এই প্রথমবার বুঝি শ্রেয়সী কোনো ছেলের দিকে অপলক চেয়ে রইল। এই প্রথমবারের মতন তার মনে হলো। বৃষ্টি ভেজা পুরুষও বুঝি হয়? ভেবেই সে নিঃশব্দে হাসল। অজানা পুরুষটির দিকে এগিয়ে গিয়ে বলল। থ্যাঙ্কস এ লট। প্রযুক্ত বিব্রত চোখে ঘুরে তাকালো। সামনের কোনো এক অল্প বিস্তর সুন্দরী রমণীর মুখে হঠাৎ ধন্যবাদ শুনে রীতিমতো চমকে উঠল। জোরপূর্বক হেসে বলল। থ্যাঙ্কস ফর হোয়াট? শ্রেয়সী বলতে গিয়ে হেসে ফেলল। প্রযুক্ত তখনও অবাক চোখে তাকিয়েছিল। মেয়েটা হাসলে নাক কুঁচকে যায়, চোখ প্রসারিত হয়, সুন্দর লাগে। সেই মেয়েটাকে হাত বাড়িয়ে বলতে শুনল। হাই, আই অ্যাম শ্রেয়সী। প্রযুক্ত একবার হাতের দিকে তাকিয়ে আবারও মেয়েটার মুখের দিকে তাকালো। এরপর ফর্সা আদুরে চেহারার মেয়েটির হাত অনায়াসে ধরে বলল। প্রযুক্ত। শ্রেয়সী ঠিক মতো শুনল না, জিজ্ঞেস করলো আবার। সরি। প্রযুক্ত মাথা চুলকে হেসে বলে। অ্যাকচুয়ালি মাই নেম প্রযুক্ত। শ্রেয়সী একটু অবাকতায় হেসে বলল। ইউনিক নেম। থ্যাঙ্কস, বাট তখন ধন্যবাদ জানালেন কেন, বললেন না তো? আসলে আম্মু আমাকে ডিম আনতে বলেছিল। রাস্তা দিয়ে মনে করতে করতে দোকানে এসে হাঁপি চিপি কিনতে কিনতে ভুলে গিয়েছি। আপনি এসে দোকানদারের কাছে ডিম চাইতেই মনে পড়লো।
প্রযুক্ত ঠোঁট গোল করে বলল। ওহ, খেয়াল করলো মেয়েটার হাতে চকলেট। ঠোঁটের বাম পাশে চকলেট লেগে ছড়িয়ে গিয়েছে। প্রযুক্ত ভ্রু উঁচিয়ে বলল। আপনার মুখের চকলেট। শ্রেয়সী ব্যাগ থেকে ছোট্ট আয়না বের করলো, টিস্যু দিয়ে ঠোঁট মুছে আয়না আবার ব্যাগে রাখলো। প্রযুক্ত বাঁকা হেসে বলল। মেয়েদের ব্যাগে অলওয়েজ সাজগোজের আইটেম থাকবেই, এটা যেন নিয়ম। থাকতে হয়। ইটস ইম্পর্ট্যান্ট ফর গার্লস। যদি ছেলেরা সাজগোজের অধিকার পেত, তবে তাদেরও একটা করে সাইড ব্যাগ থাকতো এবং সাজগোজ করার জিনিস থাকতো। প্রযুক্ত ঘাড়ে হাত দিয়ে অনিচ্ছাবশত ঠোঁট টানল। ভেরি স্মার্ট। দোকানদার প্রযুক্তর হাতে ডিম এনে দিল। দোকানদারকে টাকা দিয়ে শ্রেয়সীর উদ্দেশ্যে সে বলল। আই হ্যাভ টু গো নাও, নাইস টু মিট ইউ। শ্রেয়সী জোর করে হাসল, হালকা গলায় বলে। বাই। বৃষ্টি মাথায় নিয়ে দোকানের ছাউনি থেকে বের হতেই পেছন থেকে আকস্মিক চিৎকার ভেসে এলো। প্রযুক্ত ভীত দৃষ্টিতে ঘাড় ফেরালো, দেখলো শ্রেয়সী ব্যাগ হাতড়াচ্ছে আর চিল্লিয়ে বলছে। ও মাই গড, মাই ফোন! আমার ফোন কোথায়? প্রযুক্ত আবার এগিয়ে এলো, জিজ্ঞেস করলো। কি হয়েছে? শ্রেয়সী মুখে যতটা সম্ভব দুঃখ ফুটিয়ে বলল। আমার ফোনটা পাচ্ছি না। প্রযুক্ত বলল। ও, ব্যাগে আছে হয়তো, খুঁজে দেখেন। শ্রেয়সী খুঁজতে খুঁজতে ব্যস্ত কণ্ঠে বলল। পাচ্ছি না তো। মিনিট দুয়েক পর প্রযুক্তির দিকে অসহায় চোখে তাকিয়ে বলল। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার ফোনটা কি একবার দেওয়া যাবে? হ্যাঁ। শ্রেয়সী প্রযুক্তর হাতে ফোনটার দিকে ইশারা করে ভ্রু নাচিয়ে বলল। আপনার ফোনটা দেওয়া যাবে? প্রযুক্ত নিজের ফোনের দিকে তাকিয়ে যেন ঘোর থেকে ফিরে বলল। ওহো, অফকোর্স, নিন। সে ফোনে গিয়ে দিল। শ্রেয়সী নিজের নাম্বারে ডায়াল করতে ফোনটা তার ব্যাগেই বেজে উঠল। চোরা চোখে তাকিয়ে জোরপূর্বক স্মিত হাসল। দোকানদারকে বলল। মামা 5 হালি ডিম দেন, তাড়াতাড়ি। ফোনটা ব্যাগ থেকে বের করে ফোনের দিকে তাকিয়ে শ্রেয়সী ক্যাবলা কান্তের মতো হাসল। এরপর ছন্ন ছাড়া গলায় বলল। ফোন, আমার ফোন! প্রযুক্ত গোপনে হাসে, ভ্রু বাঁকিয়ে তাকিয়ে বলে। জি, এটা তো আপনারই ফোন, হারায়নি তো? হ্যাঁ, আমারই তো, ব্যাগেই ছিল। আসলে অনেক চিপস চকলেট কিনেছি তো, ওগুলো নিচে পড়েছিল, তাই খুঁজে পাইনি। প্রযুক্ত মিটিমিটি হাসল। শ্রেয়সী অনেকক্ষণ তাকিয়ে থাকলো। যাওয়ার আগে বৃষ্টি ভেজা পুরুষটি ধীর স্বরে বলে গেল। কমন টেকনিক, ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। তার যাওয়ার পানে শ্রেয়সী তাকিয়ে থাকলো কতক মিনিট। এরপর হাত দিয়ে মুখ ঢেকে হেসে দিল। কি নির্লজ্জের মতো একটা কাজ করে বসলো। যদিও তার লজ্জাসরম একটু কম। দোকানদারকে টাকা দিয়ে শ্রেয়সী আবার হাসলো, নাক কুচকালো, চোখ প্রসারিত হলো। এরপর ডিমের দিকে তাকিয়ে গুনতেই চোখ বড় বড় করে ধমকে দোকানদারকে বলল। আই মামা, 4 হালি চেয়েছি। দোকানদার রেগে গেল। ফাপড়বাজি করেন? 5 হালি ডিম চায়ে 4 হালি কেন? আমি 4 হালি চেয়েছি। আপনি আমাকে 1 হালির টাকা ফেরত দেন আর 1 হালির ডিম কমান। কি এর কমানি? আমার দোকান থেকে কেউ একবার কিছু নিয়ে গেলে পরে আর ফেরত নেওয়া হয় না, টাকাও ফেরত দেওয়া হয় না। দোকানের দেয়ালে লেইখে রাখছি, দেখেন তো, আপনি যদি 1 হালি ডিম রাইখা যাইতে চান তাহলে রাইখা যান, কিন্তু টাকা পাইবেন না। আপনি তো দেখি বহুত শেষরা। হ, আমি ছেঁচড়া আর আপনি জাত ছেঁচড়া। শ্রেয়সী বিস্ফারিত চোখে তাকালো। এরপর 1-2 ঘন্টা চলবে তাদের মাঝে বিশাল ঝগড়া, কিংবা বাগবিতণ্ডা, কিংবা যুদ্ধ, যে যেটা বলতে ইচ্ছুক। মল থেকে বের হয়ে দুষ্টু টেনে টুনে হিজাব ঠিক করলো। উত্তাপ রোদে চোখ কুঁচকে এদিক ওদিক চাইলো। প্রচ্ছদ বিল পে করে ওর পাশে এসে দাঁড়াতে সে তেজ নিয়ে বলল। আমি আপনাকে শাড়ি কিনতে বলেছিলাম। আমি কি শাড়ি পরি? বিয়েতে কত শাড়ি কেনা হয়েছে আর কত শাড়ি উপহার পেয়েছি জানেন? আবার আপনি শাড়ি কিনেছেন কেন? প্রচ্ছদ পাত্তা না দেওয়ার ভঙ্গিতে গাড়ির লক খুলতে খুলতে বলল। আমার পছন্দ হয়েছে, আমি কিনেছি। দুষ্টু সাদা চকচকে গাড়িটায় উঠে বসে বলে। পছন্দ হলেই কিনতে হবে, টাকাগুলো নষ্ট হলো না? এত শাড়ি দিয়ে আমি কি করব?
প্রচ্ছদ বিরক্তি কপাল কুঁচকে তিক্ততার সহিত ঝাঁঝালো স্বরে বলল, শুনুন, ইচ্ছে হলে পড়বেন, তা না হলে পড়বেন না, রেখে যাবেন। 3 মাস পর যখন আপনি চলে যাবেন তখন আমার নতুন বউ এসে পড়বে। এক্সট্রা আর কেনাকাটা করতে হবে না। গাড়ি হকবাড়ির উদ্দেশ্যে পথ ধরছে। প্রচ্ছদ তুমি থেকে আপনিতে নেমেছে। দুষ্টু চোখ তুলে তাকালো। প্রচ্ছদের বিরক্ত মুখটার দিকে তাকিয়ে থাকলো ক্ষণকাল। এই ধারালো গম্ভীর মুখ মানুষটাকে ছেড়ে যাওয়ার পর হয়তো দুষ্টুর কষ্ট হবে না, তবে সারা জীবনের জন্য মনের মাঝে একটা দাগ কেটে যাবে। দাগটা কালো হবে না, হবে সাদা। কোনো একদিন নিজের অমতের এমন প্রহরে বিয়ে করা হয়েছিল যে সেদিন থেকেই আজীবন লোকটার রেশ দুষ্টুর মনের কোথাও একটা থেকে যাবে। ভালোবাসা নয়, ভালো লাগা নয়, প্রেম নয়, মায়া নয়, কেমন যেন এক অনুভূতি। বিয়ে বিয়ে সম্পর্ক, যে সম্পর্কের কথা আজীবন দুষ্টুর মনে থাকবে, থাকতে হবে। গরমের উত্তাপে যখন প্রচ্ছদের গৌরবর্ণ মুখখানায় রক্তিম রেখা প্রদর্শন করেছে, প্রশস্ত বুক, চওড়া কাঁধ, পেটানো শরীরে আষ্টে পৃষ্ঠে জড়ানো মেরিন রঙের শার্ট, কপালে 2-3টে কুঞ্চন, রাগের না বিরক্তের বোঝা দেয়। দুষ্টু অন্যদিকে ফিরল, নিচু স্বরে বলল, উকিলের সাথে দেখা করেছিলেন? প্রচ্ছদের ছোট্ট উত্তর। হুম, কি বললো? 2-3 দিনের মধ্যে কোর্টে আবেদন করা হবে। দুষ্টুর মুখ উজ্জ্বল হলো, উৎফুল্লতায় গলায় চিৎকার ভেসে এলো। সত্যি? গাড়ির গতি ধীর হলো। প্রচ্ছদ এক ঝলক দুষ্টুর দিকে তাকালো। একটু কি অবাকতা ছিল তার চোখে? বুকের মাঝে কেমন ধরনের এক শূন্যতা নাকি বিস্ময়তা? এত খুশি মেয়েটা, প্রেমিককে এতটা ভালোবাসে? শুভ্র রোশনায় কালোতে রূপান্তরিত হলো। কৃষ্ণবর্ণ আকাশ চাঁদের জেল্লায় আমোদিত হলো। রূপর কিরণ মেঘকে করে তুলল রৌপ্য ধরনের। কালো অন্তরিক্ষে শুভ্রতার পথ চলন। হকবাড়িতে সে সময় প্রযুক্তর খাতির যত্ন চলছিল। প্রযুক্তর পাশে বসা প্রচ্ছদ, তাদের সামনাসামনি বসে আছে শিরিন হক, বাম পাশে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে টিয়া। সন্ধ্যার নাস্তায় ছিল অনেক কিছু। প্রযুক্তের হাতে ধরা এখন 1 কাপ কফি এবং হোয়াইট সস পাস্তার বাটি। ডান পাশে সোফায় বসা ছিল সবুজা হক এবং নীরা। নীরা সচেতন দৃষ্টিতে ভ্রুকুটি করে একবার টিয়া, আরেকবার প্রযুক্তর পানে তাকাচ্ছিল। টিয়ার এত ঔজ্জ্বলতা একমাত্র প্রযুক্ত বাড়িতে এলে প্রকাশ পায়, সাথে সাথে বৃদ্ধি পায়। এদিক সেদিক তাকাতেই টিয়া আর নীরার চোখাচোখি হলো। টিয়ার মনটা আতঙ্কের সুর তুলল, সাথে ভীষণ বিরক্তকরতায় বিষিয়ে উঠল। এই পুরো দৃশ্যপটে খুঁজে পাওয়া গেল না দুষ্টুকে। টিয়া আর চোখে আরেকবার নীরার দিকে তাকাতেই আবারও চোখাচোখি হলো। এবার রাগ হলো, নাক ফুলিয়ে বলল, ভাবি যান না, দেখেন আকাশকে বোধ হয় মশা ধরেছে। সন্ধ্যাবেলা ঘরের জানালা বারান্দার দরজা বন্ধ করেছিলেন? সবুজা হক চোখ পাকিয়ে পুত্রবধূর দিকে তাকালেন। তিনি সাধা সিধা সোজাসাপটা মানুষ, কিন্তু তার নাতির সাথে নো কম্প্রোমাইজ। নীরা তাড়াতাড়ি আসন ছেড়ে উঠল, ঘরের দিকে এক প্রকার দৌড়ে চলে গেল। টিয়া গিয়ে নীরার জায়গাটায় বসতে সবুজা হক জিজ্ঞেস করলেন, তোর পড়া নেই? টিয়ার বিরক্তি এবার আকাশ ছুলো। মায়ের দিকে কপাল কুঁচকে তাকালো। একটু শান্তি মতো বসে সামনে থেকে পুলকিত নয়নে দীর্ঘ সময় মানুষটাকে দেখবে তার যৌনি একটার পর একটা ঝামেলা। টিয়ার কপাল চাপড়াতে ইচ্ছে হলো এবং সাথে সাথে মনস্থির করলো দুনিয়া উল্টে গেলেও এই স্থান থেকে নড়বে না সে, আর পড়তেও বসবে না। কিন্তু পরক্ষণেই যখন প্রযুক্ত বলল, টিয়া, সকালে যে চ্যাপ্টারটা বুঝিয়ে ম্যাথ দিলাম সেই ম্যাথগুলো সলভ করেছো? এখন গিয়ে তাড়াতাড়ি করো। আর আমি কিছুক্ষণ আছি, যেগুলো পারবে না রেখে দিবে, যাওয়ার আগে বুঝিয়ে দিয়ে যাব। টিয়া তখন ঠোঁটে বিশ্বজয়ের হাসি ফুটল। মেঘ না চাইতেই জল। টিয়া মুহূর্তেই গলে গলে পড়ল। এক দৌড়ে ঘরে গিয়ে পড়তে বসল। ভেঙে গেল আজকের শপথ, সংকল্প, জেদ। মানুষটার কাছে যেন সব কিছুই তুচ্ছ। প্রচ্ছদ প্রযুক্তকে ঠেস দিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, বিয়ে শাদী কিছু করবি না নাকি? প্রযুক্ত হালকা হেসে খোঁচা দিয়ে বলল, করে কি হবে, বন্ধু বিয়ে করেই তো পর হয়ে গেল। আমার আর পর হওয়ার ইচ্ছে নেই। প্রযুক্তর কণ্ঠে হতাশা ঝরে ঝরে পড়ে। প্রচ্ছদ উঠে চলে আসতেই দেখা গেল সিঁড়ি দিয়ে অর্জন ইরাকে ধরে ধরে নামাচ্ছে, আর ইরা বারংবার বলছে, আরে আমি একাই চলতে ফিরতে পারি, এখনই ধরে ধরে নামাতে হবে না। প্রযুক্ত এগিয়ে গেল। অর্জনের থেকে ইরার এক হাত নিয়ে নিজে ধরে চোখ টিপে বলল, মাত্র তো 2 মাস,
এখনই এই অবস্থা, বউকে তো চোখে হারাও। অর্জন হাত উঠিয়ে বলে। যা ভাগ। ইরাকে ধরে সোফায় বসালো। শিরিন হক উঠে নিজের ঘরের দিকে গেলেন। অর্জন এসে তার জায়গায় স্থান নিল। প্রযুক্ত ইরার কোলে মাথা রেখে টান টান হয়ে সোফায় শুয়ে পড়ল। তৎক্ষণাৎ অর্জন চোখ পাকিয়ে বলল, ওই উঠ, আমার বউয়ের কোল শুধু আমার অধিকার। প্রযুক্ত তেড়া গলায় বলে, আমার ডাবল অধিকার। ভাই উঠ, ব্যথা পাবে তো। অর্জনের অসহায় কণ্ঠ। ইরা শব্দ করে হেসে প্রযুক্তের কপালে চুমু দিল। তার শরীরে দুষ্টুর কিনে আনা সুতি শাড়ি। প্রযুক্ত ইরার হাত ধরে মুচকি হেসে বলল, কেমন আছো আপু? ইরা নীরব গলায় বলল, ভালো, অনেক ভালো। বাবা মা কেমন আছে? ভালো আছে। অর্জন ইরার দিকে তাকিয়ে ভঙ্গি করে কাঁদো কাঁদো গলায় বলল, তুমি ওর কপালে চুমু দিলে কেন? কই, আমি চাইতেও তো দেও না। এই শালা, তুই আমার বউয়ের কোল থেকে উঠবি নাকি? না দুলা ভাই। ইরা আবারও শব্দ করে হাসল। জিজ্ঞেস করলো, খেয়েছিস কিছু? অনেক কিছু। বারান্দার পাল্লা খোলা। দুপুরে বৃষ্টি হওয়ার পর বিকেল থেকে ঠান্ডা হাওয়া হিম ধরে যাচ্ছে শরীরে। আজ শরতের শেষ দিন। কাল থেকে পড়বে নতুন মাস কার্তিক। নরম সূর্যরশ্মি হেমন্তকালের শুরু। শীতের আগমন বার্তা। প্রচ্ছদ সারা ঘরে চোখ বুলিয়ে বারান্দার দিকে পা বাড়ালো। বারান্দার পাশেই বেড়ে ওঠা কাঠগোলাপ গাছ থেকে ভেসে আসছিল মিষ্টি সুগন্ধ। গাছের নিচে সাদা হলুদ মিশেলে ফুলের হাট। রেলিং ঘেঁষে দাঁড়িয়ে মুঠো ভর্তি করে কাঠগোলাপ ছিঁড়তে ছিঁড়তেই কথোপকথন সারছিল দুষ্টু। প্রচ্ছদ আস্তে করে ওর কাঁধে হাত রাখলো। দুষ্টু চমকে উঠে প্রায় সাথে সাথেই কল কেটে পেছনের দিকে ঘুরে তাকালো। প্রচ্ছদকে দেখে স্বস্তির শ্বাস ফেলে জিজ্ঞেস করলো, মুখে কথা বলতে পারে না, গায়ে টাচ করেন কেন? প্রচ্ছদ অবাক হয়ে পড়ল। কারোর উপকার করতে নেই, ভাবলাম তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছো, এর জন্য আমি এসে কথা না বলে টাচ করেছি। দুষ্টু আমতা আমতা করে বলল, সরি, কিন্তু বয়ফ্রেন্ড আবার কি? বাজে লাগে কানে। প্রচ্ছদ চোখ উল্টিয়ে বলল, তুমি তো আর নাম বলনি। এত নাম শুনতে হবে না, ডাকছিলেন কেন? নিচে চলো, আমার বন্ধু এসেছে, দেখা করবে। পারবো না। প্রচ্ছদ বিস্ময় নিয়ে তাকালো। দুষ্টু সাইলেন্ট ফোনে আলো দেখা গেল। ফোন রিসিভ করে বলল, একটু পরে ফোন দিচ্ছি, বাবা ডাকছে। ফোন কেটে দিতেই প্রচ্ছদ বলল, এত মিথ্যে কথা কেন বলো? এই মিথ্যে কথার জন্য একদিন খুব পস্তাবে। দুষ্টু তেড়ে গিয়ে বলল, আপনার জন্যই তো এসব হয়েছে। আপনি আমাকে বিয়ে না করলে এসব হতো নাকি? দীর্ঘশ্বাস বাতাসে ছেড়ে আবারও নিজের মাঝে টেনে নিল প্রচ্ছদ। বলল, শব্দ আমার। নিচে চলো, প্রযুক্ত অপেক্ষা করছে। বলছি না পারবো না, আমার এখনো অপরিচিত কারোর সাথে দেখা করার মুড নেই। প্রচ্ছদ দাঁতে দাঁত চেপে বলল, বাড়াবাড়ি করছো কিন্তু, ফল খুব খারাপ হবে। ও আমার বেস্ট ফ্রেন্ড, তার চেয়ে বড় কথা বড় ভাবির ভাই। দুষ্টু চোখ বড় বড় করে তাকালো। ঠোঁট উল্টে বলল, তাই নাকি? তবে তো দেখতে হয়। চলুন চলুন। প্রচ্ছদ ওর বউকে ডাকতে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই প্রযুক্ত ডাক পড়ল। ইরার কোল থেকে মাথা উঠিয়ে সে সোজা হয়ে বসলো। কাজের মেয়েটা এসে বলে গেল। ইরা ভ্রুকুচকে প্রশ্ন করে, টিয়া তোকে ডাকছে, পরের বিষয় নাকি? আসার সময় তোকে পড়তে বসতে দেখলাম। প্রযুক্ত মাথা ঝাঁকালো। অর্জনের দিকে তাকিয়ে বিরক্ত মুখে বলল, এখনই ডাকাডাকি করছো কেন? আমি বলছি যে ওর আগে প্রবলেম সলভ করে দিয়ে যাব। শোনো, আমি আমার বোনের দেখভাল করি আর তুমি তোমার বোনের সমস্যার সমাধান করো। কে যাও। অর্জন তাড়া গলায় বলে, আমার বউয়ের দেখভাল তোর করা লাগবে না শালা, তুই যা। প্রযুক্ত বিরক্ত মুখে উঠে দাঁড়ালো। যেতে যেতে বলল, তোমার বোন একটা মাথা মোটা। ভার্সিটিতে গেলেও ডাকাডাকি, এই চ্যাপ্টারের সমস্যা, ওই চ্যাপ্টারের সমস্যা। বেড়াতে এসেছি, সেখানেও ডাকাডাকি। বিয়ে দিয়ে বিদায় করো তো তোমার বোনকে। টিয়া আয়নার সামনে দাঁড়িয়ে মুখে পাউডার লাগালো। ঠোঁট হালকা গোলাপি করে গায়ে সুগন্ধি মাখলো। এরপর চুল ঠিক করে এসে পড়ার টেবিলে বসলো। প্রযুক্ত এসে গম্ভীর মুখে বলল, আমি বলেছিলাম যাওয়ার আগে প্রবলেম সলভ করে দেব। টিয়া মাথা দুলিয়ে বলল, আমার এখন পড়ার মুড হয়েছে, তখন পড়ার মুড নাও থাকতে পারে। প্রযুক্ত ভ্রুকুচকে ভরাট স্বরে বলল, ছাত্র জীবনে পড়ার মোড় থাকবে না তো আর কিসের মোড় থাকবে? টিয়া মনে মনে বলল,
আপনার প্রেমে পড়ার মুড। সে আর চোখে তাকালো। আপনি কি শুধু আমার সাথে এমন গম্ভীর সুরে কথা বলেন? কেন, তুমি কি স্পেশাল কেউ? প্রযুক্তের গলা শক্ত। টিয়ার কষ্ট হলো। ম্যাথ বোঝানো শুরু হলো। খানিক বাদেই প্রযুক্তর ফোন এলো। পকেট থেকে ফোন বের করতে করতে দরাজ গলায় বলল, এই ম্যাথটা করো। টিয়া অঙ্ক কষতে কষতে আর চোখে প্রযুক্তর দিকে তাকিয়ে থাকলো। হ্যালো, হ্যালো, কে বলছেন? ফোন কানে ধরে বারংবার হ্যালো হ্যালো করা হলো। মিনিট দুয়েক পরই দুজন রমণী হেসে ফোন কেটে দিল। প্রযুক্ত চিন্তিত ভঙ্গিতে ফোন রাখতেই টিয়া সতর্কিত কণ্ঠে শোধালো, কে ফোন দিয়েছিল? অপরিচিত নাম্বার। মেয়েদের হাসির শব্দ শোনা গেল শুধু। টিয়ার হাত থেকে কলম পড়ে যায়। মুখটা কিঞ্চিত হা হয়ে গেলে সে উচ্চস্বরে তেজের চোটে বলল, নিশ্চয়ই আমাদের ক্লাসের ফাজিল কিছু মেয়ে এসব করেছে। আপনি নাম্বারটা আমাকে দিন, আমি দেখছি। দরকার নেই, অঙ্ক করো। আরে দিন, আপনি জানেন না আমাদের ক্লাসে কিছু বেয়াদব মেয়ে আপনার আর ভাইয়ার প্রতি ক্রাশড। আপনাদের সাথে একটা সুযোগ করিয়ে দেওয়ার জন্যই সর্বদা আমাকে খেঁচে। প্রযুক্ত অপ্রস্তুত হলো। যতই হোক টিয়া তার ছাত্রী। ছাত্রীর বাইরে পারিবারিক সম্পর্ক থাকলেও এহেন কথা বলার মতো সক্ষতা তাদের ভেতরে কোনো কালেই ছিল না। অপ্রসন্ন দৃষ্টিতে টিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতেই প্রচ্ছদের ডাক এলো। প্রযুক্ত হাঁপ ছেড়ে বেঁচে তাড়াতাড়ি উঠে চলে গেল। তমসা ধূম্র জালে চারিদিক গভীর সরবর। ঝিঝি পোকার হালকা আওয়াজ ভেসে যাচ্ছে দূর দূরান্তে। পাশের বিল্ডিং থেকে গানের আওয়াজ ভেঙে ভেঙে অল্প বিস্তর ভেসে আসছে। ৩-৪টে গলা একত্রে রেওয়াজ সুর তুলেছে। বারান্দার নীল বাতির রওশনি পাশ ঘেঁষে বেড়ে ওঠা কাঠগোলাপ গাছটার রঙেও নীলচে বর্ণ ঝিলিক দিয়ে চোখে লাগছে। লোরে স্রোতে চোখ ভেসে গেছে আরো বহুক্ষণ আগে। হঠাৎ নিস্তব্ধ সেই নীলচে তিমির ভেদ করে প্রচ্ছদের কণ্ঠ শুনতেই দুষ্টু তড়িঘড়ি করে চোখ মুছল। প্রচ্ছদের দিকে ঘুরে বলল, বলুন। তার ফোলা চোখ সম্ভবত লাল। টসটসে চোখ দুটো দিয়ে গড়িয়ে পড়বে আবারও নোনতানির। প্রচ্ছদ তাকিয়ে থাকলো মিনিট কতক। ওই বড় বড় পল্লব বিশিষ্ট সৃষ্টিকর্তা প্রদত্ত প্রগাঢ় সুকান্ত টৈটুম্বুর চোখ জোড়া যেন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরতম নয়ন। এর থেকে সুন্দর চোখ হতেই পারে না। এর থেকে সুন্দর আনন এই মহাবিশ্বে আর দ্বিতীয়টি নেই। প্রচ্ছদ হাত বাড়ালো না, অপ্রিয় নীর মুছে দিল না। পলকবিহীন নেত্রে শুধু চেয়ে রইল। দুষ্ট সিক্ত কোমল নরম হয়ে আসা চোখে চাহনি বুঝল না প্রচ্ছদে থমকে যাওয়ার কারণ। খানিক বাদে প্রচ্ছদ খুব সতর্কে চক্ষু দয় সরালো। কি আশ্চর্য! কাঁদতে তো দুষ্টকে এর আগেও দেখেছে। কখনো তো এমনটা হয়নি, নাকি মনোযোগ দিয়ে খেয়াল করা হয়ে ওঠেনি। প্রচ্ছদ আবারও তাকালো, অতঃপর চোখ সরালো। এরপর আবার যখন তাকালো তখন তাকিয়েই থাকলো। তার অবাধ্য মন আকস্মিক দুষ্টুকে হতচকিত করে বলে উঠল, আপনি সবসময় কাঁদবেন দুষ্টু। কাঁদলে আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ সুরূপা রূপিণী বরাঙ্গনা বলে বোধ হয়। এতটা সুন্দর দেখায় যে বোধ হয় রূপকথার দেশের হাজারো লাল নীল পরিমিলে আপনি একজন। দুষ্টু বড় করে চোখের পলক ফেলল, কেমন ঝিমিয়ে ঝিমিয়ে। হাত নাড়ল প্রচ্ছদের চোখের সামনে। কি বলছেন এসব? প্রচ্ছদ নিচু স্বরে বলে, এভাবে কাঁদবেন না। আপনার ওই নিষ্ঠুর নীরের অতল স্পর্শী চোখ আমার অন্তর ইন্দ্রিয় ছিন্ন ভিন্ন করে দেয়। দুষ্টু শুনল না। সে প্রচ্ছদের বাহুতে থাপ্পড় দিল। ঝাঁজ নিয়ে বলল, হাঁ করে কি বিড়বিড় করছেন? প্রচ্ছদ সেসব অসংজ্ঞায়িত চিন্তা ভাবনা থেকে চমকে বেরিয়ে ছন্নছাড়া গলায় বলল, কই কিছু না তো। দুষ্টু উল্টো দিকে ঘুরল, নিরবিচ্ছিন্ন কণ্ঠে বলল, তাহলে চলে যান। প্রচ্ছদ এদিক ওদিক তাকিয়ে দুষ্টুর উদ্দেশ্যে ভ্রুকুচকে প্রশ্ন করল, কি হয়েছে? দুষ্টু নাক টেনে বলল, আপনি জেনে কি করবেন? চলে যান। কিছু করতে না পারি? শুনতে তো পারবো। দরকার নেই। বলো, দেখি শুনি। দুষ্টু পেছন ঘুরে প্রচ্ছদের দিকে তাকালো। বলতে গিয়ে ঠোঁট ভেঙে কেঁদে উঠল। এবার ভালো দেখালো না, সুন্দর লাগলো না। ভীষণ কষ্টের কান্নায় প্রচ্ছদেরও কষ্ট হলো। প্রচ্ছদ দুষ্টু চোখ মুছে দিতে গিয়েও পিছিয়ে এলো। অধৈর্য কণ্ঠে বলল, দুষ্টু, চোখ মুছো। কাঁদছো কেন? এভাবে কেউ কাঁদে নাকি, বোকা? দুষ্টু হেঁচকি তুলে বলল, আমি বাসায় যাব। প্রচ্ছদের ভ্রুজোড়া বেঁকে গেল।
দুষ্টুকে এক লহমায় দেখে প্রযুক্ত যাওয়ার সময় বলে গিয়েছিল, যান কয়লা হয়ে যাবে এই মেয়েকে সামলাতে সামলাতে, ধুরন্ধর মেয়ে মানুষ। বিনিময়ে প্রচ্ছদ তাচ্ছিল্য হাসি দিয়েছিল। সেই হাসি এই অর্থ বহন করে যে 3 মাসে আর কি যান কয়লা হবে। কিন্তু এই নীরব নিস্তব্ধ গভীর সময়টাতে দুষ্টুর এত কষ্টের বহরের ন্যায় কান্নার কারণ যে ছোট মানুষের মতো, এই তার শুনেই প্রচ্ছদ চোখ কুঁচকে ফেলল। বিড়বিড় করে বলল, আমি আরও ভাবলাম ওর বয়ফ্রেন্ডটা মরে টরে গেল কি না, কপাল। এরপর নিজেকে ধাতস্থ করে বিরক্তির সুরে বলল, যাবে 3 মাস পর একবারে রেখে দিয়ে আসবো, এতে এত কান্নাকাটির কি আছে? দুষ্টু ক্রন্দনরত অবস্থাতেই চোখ পাকিয়ে তাকালো। এই জন্যই আপনাকে বলতে চাইনি, মহা ফাজিল লোক আপনি। প্রচ্ছদ হালকা হেসে বলে। আচ্ছা বলো। দুষ্টু দৃষ্টি অসহায় হয়ে এলো, নরম গলায় বলল, বাবা অসুস্থ হয়ে পড়েছে, আমি আন্টির কাছে গিয়েছিলাম। আমি আন্টির কাছে গিয়ে বললাম, আন্টি সরাসরি বলল 7 দিনের আগে বাপের বাড়ি যাওয়া যাবে না। তুমি বলেছিলে তোমার বাবা অসুস্থ। দুষ্টু মাথা নিচু করে ডানে বামে নাড়ালো। প্রচ্ছদ বলল, এর জন্যই যেতে দেয়নি, কাল আমি বলবো নি। প্রচ্ছদ চলে যেতে নিলেই দুষ্টু ডাকলো, শুনুন। প্রচ্ছদ থেমে জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকায়। দুষ্টু বলে, আপনিও যাবেন? আমি একা একা যাব না, 2 দিন থেকেই এসে পড়ব। প্রচ্ছদ বাঁকা হেসে বলে, 3 মাস পর একা কিভাবে যাবে? ঠেস দিয়ে কথা বলার ধরনে দুষ্টুর গা জ্বলে উঠল। চোখ মুছে বলল, সমস্যা কি বলুন তো? 3 মাস জব করে কানটা আমার জ্বালাপালা করে দিচ্ছেন। বিয়ে করতে বলেছিল কে আপনাকে? আশ্চর্য, 3 মাসের কথা তো তুমি তুলেছিলে। বাসর রাতে ডিভোর্সও তুমি চেয়েছো। হ্যাঁ চেয়েছি। আমি কোনোদিন আপনাকে ভালোবাসতে পারবো না, তাই চেয়েছি। আপনার সাথে থাকতে হলে সারা জীবন জড়বস্তুর মতো কাটাতে হবে। প্রচ্ছদের চোখ গরম হলো, আগুন লাল চোখে তাকিয়ে বলল, কে বলেছে সারা জীবন থাকতে? তোমাকে কে ধরে বেঁধে রেখেছে? পারলে এই মুহূর্তে চলে যাও। দুষ্টু উচ্চস্বরে বলল, বিয়েই তো করতে চাইনি। আপনার মাই তো ধরে বেঁধে স্টেশন থেকে নিয়ে এসে আপনার সাথে আমার বিয়ে দিল। ভুলে গিয়েছেন সব? না, ভুলবো কেন, কিচ্ছু ভুলিনি, সব মনে আছে। তোমার মতো মেয়েকে বিয়ে করে নিয়ে আসাই সবচেয়ে বড় ভুল। আগেই ভাবা উচিত ছিল, গোড়া যেমন হবে গাছও তেমনই হবে। একদম আমার বোনকে টানবেন না এসবের মধ্যে। আমরা না হয় খুব খারাপ, আর আপনারা খুব ভালো। কি খারাপই করেছি তোমার সাথে? অনেক কিছু করেছেন। বিয়ের পর প্রথম সকালেই সবাইকে ডিভোর্সের ব্যাপারটা জানিয়ে আমাকে মহা খারাপ বানিয়ে দিয়েছেন। দুষ্টুর গলা ধরে এলো। প্রচ্ছদ বিরক্তিকর চোখে তাকালো, পরক্ষণেই নিজেকে শান্ত করে ধীরে সুস্থে জবাব দিল, দেখো দুষ্টু, ব্যাপারটা তুমি ভুল বুঝছো। আজ বাদে কাল তুমি এই বাড়ি থেকে চলে যাচ্ছই। এই 3 মাস বউ শ্বশুরবাড়ির মিথ্যা খেলা খেলতে খেলতে আমার পরিবার তোমার প্রতি খুব বেশি উইক হয়ে পড়বে। সেক্ষেত্রে তুমি চলে গেলে তাদের সামলানোটা আমার পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। তোমার দেওয়া হঠাৎ এত বড় ধোকাটা তারা সামলিয়ে উঠতে পারবে না। আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। দুষ্টু কেমন বিস্ময় ভরা দৃষ্টিতে তাকালো। নিষ্প্রাণ অভিলাষী চোখ দুটোতে প্রশ্নের বহর। একটা শব্দই মাথায় গেঁথে গেল। তখনই ভয়ানক ব্যথা হলো। মাথার ভেতর শুঁয়োপোকার মতো কামড়াতে লাগলো ধোঁকা শব্দটা। প্রচ্ছদ আবার বলল, ডিভোর্সের ব্যাপারটা নিয়ে আমাদের বাড়িতে কেউ সমস্যা করলে সেটা মা করত। কিন্তু মা জানে বিয়ের রাতে তুমি পালাতে গিয়েছিলে, বিয়ে করবে না বলেই নিশ্চয়ই। সেক্ষেত্রে ডিভোর্সের কথা বলে তেমন প্রশ্নের ঝামেলা পোহাতে হয়নি। সবাই আগে ভাগেই জানুক না তুমি যে 3 মাসের অতিথি পাখি। শেষের কথা শুনে দুষ্টু চমকিত দৃষ্টিতে তাকালো। এরপর কেমন আচ্ছন্ন ভরপুর কণ্ঠে শুধালো, তবে বিয়ে কেন করেছিলেন? প্রচ্ছদ বুঝতে পারল না, এমন দৃষ্টি নিয়ে চাইল। কিছুক্ষণ মৌন থেকে দুষ্টু অধৈর্য গলায় বলে চলল, আচ্ছা, হ্যাঁ, আমি যে পালিয়েছিলাম এটা আপনি কখন জেনেছেন? প্রচ্ছদ কিছু না বুঝেই উত্তর দিল, বিয়ের আগ মুহূর্তে। কিভাবে? মা স্টেশন থেকে যখন তোমাকে ধরে নিয়ে আসছে তখন আমাকে ফোন করেছিল। দুষ্টুকে এবার মাত্রাতিরিক্ত উত্তেজিত দেখালো। খুব ব্যস্ততার সাথেই কণ্ঠে অবাকতা ঢেলে প্রশ্ন ছুড়ল, তবে আমাকে বিয়ে করলেন কিভাবে আপনি? একটা মেয়ে পালিয়ে গিয়েছিল বিয়ের আসর ছেড়ে,
এটা জানা মাত্রই তো বিয়ে ভেঙে চলে যাওয়া উচিত ছিল আপনাদের।